ডালাস ২২শে নভেম্বর ১৯৬৩। ২২শে নভেম্বর ১৯৬৩ দুপুর আনুমানিক ১২:৩০। টেক্সাসের ডালাস শহর সেদিন অন্যরকম ছিল। রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল প্রায় ২ লক্ষ মানুষ, কারোর হাতে পোস্টার, কারোর হাতে আমেরিকার পতাকা। সবাই অপেক্ষা করছিল একজন মানুষকে এক ঝলক দেখার জন্য। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি। খোলা ছাদের একটি লিমুজিনে বসেছিলেন তিনি, পাশে স্ত্রী জ্যাকুলিন কেনেডি। গাড়ির সামনে বসেছিলেন টেক্সাসের গভর্নর জন কনলি। কেনেডি হাসছিলেন, হাত নাড়ছিলেন, জনতাও সাড়া দিচ্ছিল উল্লাসে, করতালিতে। অথচ এই ডালাস শহরকেই কয়েক সপ্তাহ আগেও বলা হতো কেনেডির জন্য সবচেয়ে বিপজ্জনক শহর। বলা হতো ডালাসের মানুষ তার নীতির ওপর ক্ষুব্ধ। কিন্তু আজ ডালাস যেন তাকে ভালোবাসতেই বেরিয়ে এসেছে। কেনেডিও খুশি ছিলেন। তিনি ভাবতেই পারেননি এত বিশাল জনতা তাকে স্বাগত জানাতে আসবে। কিন্তু তিনি জানতেন না এই মুহূর্তগুলোই তার জীবনের শেষ প্রকাশ্য মুহূর্ত। লিমুজিনটি ধীরে ধীরে এগোচ্ছিল। পেছনে আরও কয়েকটি গাড়িতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, তার স্ত্রী এবং আরও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। দুপুর ১২:৩০ কিছু আগে কাফেলাটি এলম স্ট্রিটে বাম দিকে মোড় নেয়। সামনে ডিলি প্লাজা। ভিড় দেখে জ্যাকুলিন কেনেডি আবেগপ্লাত হয়ে স্বামীর দিকে তাকিয়ে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, এখন আপনি বলতে পারবেন না যে ডালাস আপনাকে ভালোবাসে না। কেনেডি হালকা হেসে উত্তর দেন, হ্যাঁ, আমি আর তা বলতে পারি না। ঠিক সেই মুহূর্তে গাড়িটি পৌঁছে যায় টেক্সাস স্কুল বুক ডিপোজিটারি ভবনের সামনে। আর ঠিক তখনই একটি বিকট শব্দ। অনেকে ভেবেছিল হয়তো বাজি ফাটল, কেউ কেউ তাকিয়েও দেখেনি। তারপর দ্বিতীয় শব্দ। এই গুলিটি পেছন দিক থেকে ছোড়া হয়েছিল। রাষ্ট্রপতির গলা ভেদ করে বেরিয়ে যায় গুলি, এবং একই সঙ্গে আহত হন গভর্নর কনলি। কেউ কিছু বোঝার আগেই তৃতীয় গুলি। এইবার আর কোনো ভুল ছিল না। গুলিটি সরাসরি পেছন থেকে কেনেডির মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় আমেরিকার রাষ্ট্রপতি লুটিয়ে পড়েন তার স্ত্রীর কোলে। যেখানে কিছুক্ষণ আগেও করতালির শব্দ ছিল, সেখানে এখন চিৎকার, আতঙ্ক আর বিশৃঙ্খলা। নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। লিমুজিন দ্রুত গতিতে এগোতে শুরু করে। কেনেডিকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পার্কল্যান্ড মেমোরিয়াল হসপিটালে। জ্যাকুলিন কেনেডি কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, জ্যাক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ক্ষত ছিল মারাত্মক। গুলিবিদ্ধ হওয়ার প্রায় আধ ঘণ্টা পর দুপুর ১টা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি জন এফ কেনেডিকে মৃত ঘোষণা করা হয়। এই মুহূর্তে একটি মানুষ মারা যাননি, একটি যুগ থমকে গিয়েছিল। সারা আমেরিকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কিন্তু প্রশ্ন তখনও বাকি ছিল, এত কড়া নিরাপত্তার মাঝেও এটা কিভাবে সম্ভব হল? গুলি এসেছিল ঠিক কোথা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সত্যিই একজন মানুষের কাজ ছিল? একজন সন্দেহভাজন জন্ম নেয়। জন এফ কেনেডিকে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই ড্যালাস পুলিশ পুরো শহর জুড়ে তল্লাশি শুরু করে। প্রশ্ন একটাই, গুলি এসেছিল কোথা থেকে? ডিলি প্লাজার কাছেই দাঁড়িয়েছিলেন এক প্রত্যক্ষদর্শী, হাওয়ার্ড ব্রেনান। তিনি পুলিশকে জানান তিনি টেক্সাস স্কুল বুক ডিপোজিটারি ভবনের ৬ষ্ঠ তলার জানালায় একজন পাতলা শ্বেতাঙ্গ লোককে রাইফেল হাতে দেখেছেন। তার বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। এই তথ্য পাওয়ার পরই ড্যালাস পুলিশ ভবনটিতে তল্লাশি চালায়। সেখানে পাওয়া যায় একটি ইতালিয়ান কারকানো M9138 বোল্ট অ্যাকশন রাইফেল। এরপর ভবনের কর্মচারীদের নামের তালিকা খতিয়ে দেখা হয়। একজন অনুপস্থিত। তার নাম লি হার্ভে অসওয়াল্ড। একটি অদ্ভুত কাকতাল। ঘটনার কিছুক্ষণ আগেই লি হার্ভে অসওয়াল্ড নেমে এসেছিলেন ৬ষ্ঠ তলা থেকে।
তিনি তখন নিচতলার ক্যান্টিনে শান্তভাবে কোক পান করছিলেন। একজন পুলিশ অফিসার তাকে সন্দেহ করেছিলেন, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তাকে আটক করা হয়নি। এই সিদ্ধান্তটাই হয়তো ইতিহাস বদলে দেয়। পলায়ন। গুলির ঘটনার পর অজওয়াল্ড তার ভাড়া করা ঘরে ফিরে যান। একটি জ্যাকেট পরেন, তার রিভলভারটি পেছনে গুজে নেন। এরপর আবার বেরিয়ে পড়েন। দুপুর 1:15। ড্যালাস পুলিশ অফিসার জেডি টিপেট রাস্তায় তাকে দেখে সন্দেহের বশে থামাতে চান। ঠিক তখনই লি হার্ভে অজওয়াল্ড তার রিভলভার বের করে 4 বার গুলি চালায়। অফিসার টিপেট ঘটনাস্থলেই মারা যান। এখন বিষয়টি আর শুধু রাষ্ট্রপতি হত্যা নয়, এটা হয়ে দাঁড়ায় একটি চলমান হত্যাযজ্ঞ। টেক্সাস থিয়েটার। গুলি চালানোর পর অজওয়াল্ড দৌড়ে ঢুকে পড়ে টেক্সাস থিয়েটারে। তিনি টিকিট ছাড়াই ভেতরে ঢোকেন। থিয়েটারের কর্মীরা বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ 4 দিক থেকে থিয়েটার ঘিরে ফেলে। অজওয়াল্ড আবার গুলি চালানোর চেষ্টা করেন, কিন্তু এইবার তার রিভলভার আটকে যায়। পুলিশ তাকে ধরে ফেলে। এই মুহূর্তে আমেরিকা মনে করে হত্যাকারী ধরা পড়ে গেছে। আমি খুনি নই। লি হার্ভে অজওয়াল্ডকে ড্যালাস পুলিশ সদর দপ্তরে রাখা হয়। 2 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অদ্ভুত ব্যাপার হল, এই জিজ্ঞাসাবাদগুলোর একটিও রেকর্ড করা হয়নি। বারবার একই কথা বলেন অজওয়াল্ড। আমি জন এফ কেনেডিকে হত্যা করিনি, আমাকে বলির পাঠা বাহানো হচ্ছে। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না, কারণ ইতিহাস তখন আরেকটি ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছিল। লাইভ টেলিভিশনে আরেকটি খুন। 24 নভেম্বর 1963, সকাল 11:21। ড্যালাস পুলিশ সদর দপ্তরের বেসমেন্ট। লাইভ টেলিভিশনের ক্যামেরা চলছে। লি হার্ভে অজওয়াল্ডকে একটি গাড়িতে তোলার জন্য নিয়ে আসা হচ্ছে। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে এগিয়ে আসে এক ব্যক্তি। তার নাম জ্যাক রুবি। হঠাৎ একটি গুলি। গুলিটি সরাসরি অজওয়াল্ডের পেটে লাগে। সবকিছু ঘটছিল লাইভ টেলিভিশনে। পুরো আমেরিকা চোখের সামনে দেখে রাষ্ট্রপতির অভিযুক্ত খুনিকেও হত্যা করা হল। এই ঘটনাটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রথম লাইভ সম্প্রচারিত হত্যাকাণ্ডে হিসেবে স্থান পায়। আরেকটি মৃত্যু, আরও প্রশ্ন। লি হার্ভে অজওয়াল্ডকে একই পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়, যেখানে 2 দিন আগে জন এফ কেনেডিকে নেওয়া হয়েছিল। কিন্তু তাকেও বাঁচানো যায়নি। মাত্র 2 দিনের ব্যবধানে একই শহরে 2টি হত্যাকাণ্ড। যখন পুলিশ জ্যাক রুবিকে জিজ্ঞাসা করে সে কেন অজওয়াল্ডকে হত্যা করেছে, রুবির উত্তর ছিল, আমি খুব রেগে গিয়েছিলাম। আমি রাষ্ট্রপতির মৃত্যুও সহ্য করতে পারিনি। কিন্তু খুব কম মানুষই এই ব্যাখ্যা বিশ্বাস করেছিল। বরং প্রশ্ন আরও গভীর হয়। কেন একজন নাইট ক্লাব মালিক এত সহজে পুলিশের ভিড়ে ঢুকে গুলি চালাতে পারল? অজওয়াল্ড কি এমন কিছু জানত যা প্রকাশ পাওয়ার আগেই তাকে চুপ করানো হল? ওয়ারেন কমিশন ও একজন মানুষ তত্ত্ব। লি হার্ভি অসওয়াল্ড মারা যাওয়ার পর আমেরিকার সামনে সবচেয়ে বড় প্রশ্নটা আরও জটিল হয়ে ওঠে। যদি অভিযুক্তই মারা যায়, তাহলে সত্য জানবে কে? জনগণের চাপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন রাষ্ট্রপতি লিন্ডন জনসন 29 নভেম্বর 1963 তারিখে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেন। এই কমিশনের নেতৃত্বে ছিলেন আমেরিকান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন। এই তদন্তই ইতিহাসে পরিচিত হয় ওয়ারেন কমিশন নামে। কমিশনের লক্ষ্য। কমিশনের উদ্দেশ্য ছিল 3টি প্রশ্নের উত্তর খোঁজা। 1. জন এফ কেনেডিকে কে হত্যা করেছে? 2. সে কি একা কাজ করেছে? 3. এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি? কমিশন প্রায় 1 বছর ধরে হাজারেরও বেশি সাক্ষী, হাজার হাজার নথি এবং ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ করে। এরপর আসে একটি বিতর্কিত সিদ্ধান্ত। লি হার্ভি অসওয়াল্ড, অতীত ও আদর্শ। ওয়ারেন কমিশনের মতে জন এফ কেনেডির একমাত্র হত্যাকারী ছিলেন লি হার্ভি অসওয়াল্ড। তদন্তে উঠে আসে
অসওয়াল্ড ছিলেন মার্কিন মারিন কোরের সাবেক সদস্য। 1959 সালে তিনি বাহিনী ত্যাগ করেন এবং পাড়ি যান সোভিয়েত ইউনিয়নে। সেখানে তিনি কমিউনিস্ট মতাদর্শে প্রভাবিত হন এবং বিয়ে করেন মারিনা প্রুসাকোভা নামের এক তরুণীকে। তাদের একটি কন্যা সন্তানও ছিল। অসওয়াল্ড এমনকি সোভিয়েত নাগরিকত্ব নেওয়ার চেষ্টাও করেছিলেন। পরে 1962 সালে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। কমিশনের মতে তিনি ছিলেন একজন ক্ষুব্ধ, একাকী, আদর্শবাদী মানুষ, যিনি নিজের পরিচিতি তৈরি করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। একজন মানুষ তত্ত্ব। ওয়ারেন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, লি হার্ভি অসওয়াল্ড একাই 3টি গুলি ছুঁড়েছিল এবং তার কোনো সহযোগী ছিল না। এই সিদ্ধান্ত অনুযায়ী কারকানো রাইফেলটি ছিল অসওয়াল্ডের। গুলির অবস্থান ছিল টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির 6ষ্ঠ তলায় এবং তথাকথিত ম্যাজিক বুলেট থিওরি অনুযায়ী একটি গুলি কেনেডি ও গভর্নর কনলিকে আঘাত করেছিল। কিন্তু এখানেই শুরু হয় জনগণের অবিশ্বাস। জনগণ কেন বিশ্বাস করেনি? ওয়ারেন কমিশনের রিপোর্ট প্রকাশের পর একটি জরিপে দেখা যায় প্রায় 65% আমেরিকান নাগরিক বিশ্বাস করেননি যে অসওয়াল্ড একা এই কাজ করেছে। কারণ প্রশ্ন ছিল অনেক, এত অল্প সময়ে এত নিখুঁত শুটিং কিভাবে সম্ভব? কেন অসওয়াল্ডের জিজ্ঞাসাবাদ রেকর্ড করা হয়নি? কেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য কমিশনের সামনে আসেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যিই সব পরিষ্কার হতো তাহলে এত মানুষ কেন সন্দেহ করত? একটি বন্ধ দরজা। ওয়ারেন কমিশনের রিপোর্টের মাধ্যমে সরকারিভাবে মামলা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জনমনে মামলাটি তখনই খোলা হয়ে যায়। কারণ অনেক ফাইল, অনেক গোয়েন্দা রিপোর্ট এবং অনেক তথ্য জাতীয় নিরাপত্তার অজুহাতে গোপন রাখা হয়। এই গোপনীয়তাই পরবর্তী কয়েক দশকে জন্ম দেয় অগণিত ষড়যন্ত্র তত্ত্বের। সরকার যখন নীরব, তখন জন্ম নেয় ষড়যন্ত্র। ওয়ারেন কমিশন বলেছিল, লি হার্ভে অসওয়াল্ড একাই সব করেছে। কিন্তু আমেরিকার জনগণ এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। কারণ হত্যাকাণ্ডের আশপাশে এমন কিছু ঘটনা ছিল যেগুলো ব্যাখ্যা করা কঠিন। এই নীরবতার মধ্য থেকেই একটির পর একটি ষড়যন্ত্র তত্ত্ব জন্ম নিতে শুরু করে। তত্ত্ব 1, সোভিয়েত ইউনিয়ন ও কিউবা। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটি ছিল এই হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তি জড়িত, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও কিউবা। এই তত্ত্ব শক্তিশালী হয় কারণ লি হার্ভে অসওয়াল্ড হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিন আগে সোভিয়েত ও কিউবান দূতাবাসে গিয়েছিলেন। তৎকালীন শীতল যুদ্ধের প্রেক্ষাপটে এই তথ্য ছিল অত্যন্ত সংবেদনশীল। অনেকে বিশ্বাস করতেন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ অথবা কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, কেনেডি কিউবার বিরুদ্ধে বে অফ পিগস আক্রমণ চালিয়েছিলেন। কিউবান ক্ষেপণাস্ত্র সংকটে সোভিয়েত ইউনিয়ন অপমানিত হয়েছিল। তবে ওয়ারেন কমিশন এবং পরবর্তী তদন্তগুলো এই তত্ত্বের পক্ষে কোনো সরাসরি প্রমাণ খুঁজে পায়নি। তত্ত্ব 2, বাবুশকা লেডি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবিতে একজন রহস্যময়ী মহিলাকে দেখা যায়। তার মাথায় ছিল স্কার্ফ, হাতে ছিল একটি ক্যামেরা। গুলির মুহূর্তেও তিনি পালাননি। এই কারণেই তার নাম দেওয়া হয় বাবুশকা লেডি। অনেকে বিশ্বাস করতেন তিনি হয়তো একজন গুপ্তচর, অথবা হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেছিলেন, অথবা সংকেত দিচ্ছিলেন ঘাতককে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছর পরেও তার আসল পরিচয় কখনো নিশ্চিত করা যায়নি। তিনি যেন ইতিহাসের পাতায় একটি ছায়া হয়েই থেকে গেছেন। তত্ত্ব 3, আমব্রেলা ম্যান। আরেকটি অদ্ভুত চরিত্র ছিল আমব্রেলা ম্যান। হত্যাকাণ্ডের সময় ডিলি প্লাজায় কোনো বৃষ্টি হচ্ছিল না। তবুও একজন মানুষকে দেখা যায় খোলা ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে। অনেকে বলেছিল
ছাতাটি ছিল সংকেত দেওয়ার জন্য, অথবা এটি ছিল কোনো গোপন অস্ত্র। এই তত্ত্ব এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ১৯৮৮ সালে একজন ব্যক্তি সামনে এসে দাবি করেন। তার নাম লুই স্টিভেন উইট। তিনি বলেন, আমি কাউকে হত্যা করিনি, আমি প্রাসঙ্গিক প্রতিবাদের প্রতীক হিসেবে ছাতা ধরেছিলাম। এই ব্যাখ্যা অনেকের কাছে অবিশ্বাস্যই রয়ে যায়। তত্ত্ব ৪, সিআইএর ছায়া। সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর তত্ত্বটি ছিল এই হত্যাকাণ্ডে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত থাকতে পারে। এই তত্ত্বের পেছনে কয়েকটি কারণ ছিল: বে অফ পিগস আক্রমণে ব্যর্থতা, কেনেডির সঙ্গে সিআইএর টানাপড়েন, অসওয়াল্ডের ওপর আগেই নজর থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়া। অনেকের মতে কেনেডি সিআইএর ক্ষমতা কমাতে চেয়েছিলেন, আর সেটাই হয়তো তার জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তবে এগুলো সবই অভিযোগ, কোনোটি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তত্ত্ব ৫, মাফিয়া ও ক্ষমতার খেলা। আরেকটি জনপ্রিয় তত্ত্ব ছিল আমেরিকান মাফিয়া। কিউবায় মাফিয়াদের বিপুল নিবেশ ছিল, কিন্তু ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর সবকিছু হারায় তারা। অনেকে বিশ্বাস করতেন সিআইএ ও মাফিয়া একসাথে কাজ করেছিল। কেনেডি তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়। এই তত্ত্ব কখনো প্রমাণিত হয়নি, কিন্তু এটি প্রশ্ন রেখে যায়, ক্ষমতার লড়াইয়ে একজন রাষ্ট্রপতিও কি নিরাপদ? একটি সত্য, অনেক ছায়া। এই সব ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে একটি বিষয় পরিষ্কার: জন এফ কেনেডির হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, এটি ছিল রাজনীতি, ক্ষমতা, গোপনীয়তা এবং অবিশ্বাসের এক জটিল গল্প। যত বেশি সময় গেছে ততই প্রশ্ন বেড়েছে, আর প্রতিটি নতুন প্রশ্নের সঙ্গে সত্য আরও গভীরে ঢেকে গেছে। ১৯৬৩ সালের সেই দিনটি শুধু একজন প্রেসিডেন্টকে কেড়ে নেয়নি, এটি আমেরিকার মানুষের কাছ থেকে বিশ্বাসও কেড়ে নিয়েছিল। আর সেই বিশ্বাস ফেরানোর জন্যই বছরের পর বছর ধরে একটির পর একটি তদন্ত চলতে থাকে। কিন্তু প্রতিটি তদন্তের শেষে একটি কথাই বারবার শোনা গেছে: সব তথ্য এখনও প্রকাশ করা সম্ভব নয়। জেএফকে ফাইলস, গোপন নথির পাহাড়। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে। জন এফ কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত সব সরকারি নথি একদিন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই নথিগুলো পরিচিত হয় জেএফকে ফাইলস নামে। লক্ষ লক্ষ পৃষ্ঠা, গোয়েন্দা রিপোর্ট, সাক্ষ্য, টেলিফোন রেকর্ড, এমনকি সিআইএ ও এফবিআই-এর অভ্যন্তরীণ মেমো। বছরের পর বছর ধরে এই ফাইলগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। কিন্তু সমস্যা ছিল একটাই: অনেক নথিতেই কালো কালি দিয়ে গুরুত্বপূর্ণ অংশ ঢেকে রাখা হয়েছিল। প্রশ্ন উঠল, কি লুকানো হচ্ছে, আর কেন এত বছর পরও? সিআইএ কি জানত আর কি জানত না? এই ফাইলগুলো প্রকাশের পর সবচেয়ে বেশি আঙুল ওঠে সিআইএর দিকে। নথিতে দেখা যায় সিআইএ লি হার্ভে অসওয়াল্ডকে হত্যাকাণ্ডের আগেই চিনত, তার সোভিয়েত যোগাযোগ সম্পর্কে জানত, কিন্তু এই তথ্য সঠিক সময়ে শেয়ার করা হয়নি। সিআইএ বলেছিল এটা ছিল প্রশাসনিক ব্যর্থতা, কোনো ষড়যন্ত্র নয়। কিন্তু সমালোচকেরা বলেন, যদি সবই নিরীহ হতো তাহলে এত কিছু গোপন রাখার দরকার কি ছিল? অসম্পূর্ণ প্রকাশ, অসম্পূর্ণ সত্য। ২০১৭ সালে অনেকেই ভেবেছিল এবার হয়তো সব রহস্যের পর্দা উঠবে। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার কারণ দেখিয়ে কিছু নথি প্রকাশ স্থগিত রাখেন। পরবর্তীতে জো বাইডেন আরও কিছু নথি প্রকাশের অনুমতি দেন। তবুও আজও কয়েক হাজার ফাইল পুরোপুরি উন্মুক্ত নয়। এবং সেখানেই সবচেয়ে বড় প্রশ্নটি জন্ম নেয়: যদি সত্য নির্দোষ হয় তবে তা লুকিয়ে রাখার প্রয়োজন কেন? তাহলে কি আমরা সত্য জানি? সরকারি বক্তব্য অনুযায়ী লি হার্ভে অসওয়াল্ড একাই জন এফ কেনেডিকে হত্যা করেছিল। কিন্তু জনগণের মনে এই ব্যাখ্যা কখনোই পুরোপুরি জায়গা করে নিতে পারেনি, কারণ অনেক সাক্ষ্য অসম্পূর্ণ, অনেক প্রমাণ হারিয়ে গেছে, অনেক প্রশ্নের উত্তর আজও নেই।
ইতিহাসবিদদের অনেকেই বলেন, আমরা হয়তো পুরো সত্য কখনোই জানতে পারব না, কারণ কিছু সত্য সময়ের সঙ্গে মুছে ফেলা হয়েছে। একটি হত্যাকাণ্ড যা এখনও শেষ হয়নি। জন এফ কেনেডির হত্যাকাণ্ড আজ আর শুধু একটি ক্রাইম কেস নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতার সীমা, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং জনগণের জানার অধিকার, এই তিনটির সংঘর্ষের প্রতীক। এই ঘটনাই প্রথম আমেরিকান জনগণকে প্রশ্ন করতে শিখিয়েছিল, সরকার কি সবসময় সত্য বলে? শেষ কথা, সম্ভবত এই রহস্যের কোনো একক উত্তর নেই। হয়তো কিছু সত্য ফাইলের পাতায় চাপা, কিছু সত্য মানুষের মনে, আর কিছু সত্য চিরতরে হারিয়ে গেছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ১৯৬৩ সালের ডালাসে শুধু একজন মানুষ নিহত হয়নি। সেদিন নিহত হয়েছিল নির্দোষ বিশ্বাস, আর সেই ক্ষত আজও পুরোপুরি সারেনি। ইতিহাস সবসময় যা বলা হয় তা নয়, ইতিহাস অনেক সময় যা লোকানো হয় তার নাম।